তো ইউরো ইউএসডি ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউরো ইউএসডিতে ট্রেড করে থাকেন, তো আপনাদের ইউরো ইউএসডি নিয়ে আমি গত দু একটি সপ্তাহ আসলে আমি বোধহয় অ্যানালিসিস দিতে পারিনি ব্যস্ততার জন্য। তো যাই হোক, আপনারা দেখছেন যে মার্কেটটি 1296-তে এসে ক্লোজ হয়েছে এবং ডে ক্যান্ডেলের হিসেব যদি আমি করি তাহলে এখানে মোটামুটি একটা পিনবারের মতো সৃষ্টি হয়েছে। তো এই পিনবার কিন্তু নির্দেশ করে এরকম যে মার্কেটটা এই জায়গা থেকে নিচের দিকে টান মারার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখন বিষয় হলো মার্কেটের সার্বিক পরিস্থিতি কী। তো সার্বিক পরিস্থিতি যদি আমি বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে আমেরিকার পার্লামেন্ট ইলেকশনের পরে মার্কেটটা যে এভাবে উঠে যাবে এরকমভাবে কিন্তু কারোই প্রত্যাশা ছিল না। কারণ হলো ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেস পারসন, বিজনেস ম্যাগনেট বলা যায় ওয়ার্ল্ডের মধ্যে। তো উনি কোনো অবস্থায় চাবে না ওনার দেশের কারেন্সিটা উইক হোক। ঠিক সেই চিন্তাভাবনা থেকে বা চিন্তাধারা থেকে সবারই একটা এমন ছিল মন্তব্য যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিশেষ করে ইউএসডিটা অনেক বেশি স্ট্রং হবে। আর আপনারা জানেন যে ইউরো ইউএসডি পেয়ারে ইউএসডি স্ট্রং মানে হলো মার্কেট নিচের দিকে যাবে বা নিচের দিকে পড়ে যাবে। ঠিক এই চিন্তাধারা থেকেই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগে মার্কেট এই জায়গা থেকে একটা এম প্যাটার্ন তৈরি করে, এখান থেকে একটা এম প্যাটার্ন তৈরি করে নির্বাচনের হাওয়া যখন বইতেছিল তখন কিন্তু মার্কেট আস্তে 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 নিচের দিকে পড়ে গিয়েছিল। কেন পড়ে গিয়েছিল? কারণ সবার ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় আসবে এবং ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন মার্কেট আরও অনেক নিচে চলে যাবে। ঠিক এই থেকে মানে ভাবনা থেকে মার্কেট এত বেশি পড়েছিল যে ইউরো থেকে কিন্তু মার্কেট মানে ডলার স্ট্রং হয়ে গেছিল। তো আমরা পরবর্তী সময় দেখতে পেলাম যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পরে তার বেশ কিছু কারণে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে, অর্থাৎ ইউএসডিটা উইক হয়ে গেছে, কিন্তু আসলে এমনটা হওয়ার কথা ছিল না। তো যাই হোক, এটা যদি আমি বেশ কিছু কারণ ব্যাখ্যা করতে চাই, তো প্রথমত যে কারণটা সেটা হলো ডোনাল্ড ট্রাম্প আসলে বিগত যে ক্ষমতায় ছিলেন ওই সময় কিন্তু আসলে অনলাইন জগৎটা এতটা মানুষ পরিচিত ছিল না বা ঘাটাঘাটি করতো না। খুব আপনার ডিপলি যারা বড় ধরনের ইনভেস্টর বা বড় ধরনের কোম্পানির মালিক, অনেক বড় বড় ইনভেস্টর বা ট্রেডার, ওনরা হলো এই বিষয়গুলোকে ঘাটাঘাটি বেশি করতেন। তো যার কারণে ডোনাল্ড ট্রাম্পের একটা কথা বা একটা কার্যক্রম, একটা বক্তব্যে মার্কেটের উপরে অনেক বেশি প্রভাব পড়তো না। কিন্তু করোনা আসার পরে থেকে অনলাইন জগতের উপরে মানুষ এত বেশি এক্সপার্ট হয়ে গেছে যে এখন প্রতিটা বিষয় সকল কিছু মার্কেট খুঁজতে যায়, সার্চ করতে যায় এই অনলাইনে। যার কারণে মানুষ এত বেশি স্ট্রং বা এত বেশি সিরিয়াসনেস এই অনলাইনের উপরে যে অনলাইন জগতের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে গেছে সারা পৃথিবী বা বিশ্ব। ঠিক ডোনাল্ড ট্রাম্প 5 বছর পরে যখন ক্ষমতায় আসলেন, আবার মাঝে 5টা বছর চলে গেছে, তিনি এসে ঠিক সেই আগের মতোই চিন্তাধারা নিয়ে যখন কাজ করতেছেন, কিন্তু আসলে সারা বিশ্ব সেই আগের অবস্থানে নেই। যার কারণে এই বিষয়গুলো কিন্তু ফরেক্স মার্কেটের উপরে ব্যাপক প্রভাব ফেলেছে। দ্যাটস ওয়াই মার্কেট ইউএসডিটা বিশেষ করে যথেষ্ট উইক হয়ে গেছে। এখন কথা হলো যে ইউএসডিটা যে উইক হয়ে বর্তমান যেখানে রয়েছে ঠিক এই জায়গায় কি মার্কেট আটকে থাকবে কিনা, অথবা এই জায়গা থেকে মার্কেট উপরে চলে যাবে কিনা, এটা একটা বিষয়। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেটা হলো মার্কেট নিচের থেকে মোটামুটি যথেষ্ট উপরে উঠেছে। আমার কাছে মনে হচ্ছে যে ট্রাম্প সাহেব তার বেশ কিছু আমি ভুল বলি, অথবা তার কার্যক্রমের মধ্যে চিন্তাধারার ভিতরে আন্তর্জাতিক বিষয়গুলো পেজের মধ্যে বেশ কিছু কারেকশন
সে নিয়ে আসতেছে। তো যেহেতু কারেকশন নিয়ে আসতেছে সেহেতু উনি স্বাভাবিকভাবেই চাইবেন যে ওনার কারেন্সিটাকে স্ট্রং রাখার জন্য। কারণ আপনারা জানেন যে আমেরিকা পার্লামেন্টে দুবারের বেশি কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারে না। আমি যতটুকু বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন পেলাম, ডোনাল্ড ট্রাম্প সাহেব এইখানেও একটা হাত দিয়েছেন যে পূর্ব 100 বছরের রীতি ভেঙে উনি পরবর্তীতে আবার নির্বাচিত হতে পারে এরকম কিছু আইন কানুনের ভিতরে হাত দিয়েছে, যাতে সে ক্ষমতার শেষে সে আবারও ক্ষমতায় যেতে পারে। এরকম একটা অবস্থার কিন্তু মানে ভিতরগতভাবে বিভিন্ন বিষয় নিয়ে চলছে। সেই হিসেবে যদি আমি হিসাব করতে চাই বা যাই, বা ওনার যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আছে, আমেরিকার ইন্টারনাল ও ব্যাপক বিজনেস ওনার রয়েছে, সুতরাং যদি ডলার উইক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু উনি যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক এই ভাবনা থেকে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে উনি চাইবে না যে ডলার যতটুকু উইক হয়েছে এখান থেকেও আরও অনেক বেশি উইক হোক। যে কোনো কিছুর বিনিময়ে উনি আবার ডলারকে স্ট্রং রাখার চেষ্টা করবে। ঠিক সেই জায়গা থেকে যদি আমি কথা বলতে যাই তাহলে আমি বলবো যে ডলারটা যতটুকু উইক হয়েছে আর বেশি একটা উইক হওয়ার সুযোগ খুব একটা নেই। অর্থাৎ আমি এক কথায় এটাই বলতে চাই যে ডলার এখান থেকে ইউএসডি মার্কেট এখান থেকে আর অনেক বেশি উপরে যাবে না, এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। পরবর্তী কার্যক্রমের উপর ডিপেন্ড করে অনেক কিছুই হতে পারে, সেটা হলো ভিন্ন কেস। কিন্তু এই মুহূর্তে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে যদি ভিত্তি করে আমি কথা বলতে যাই তাহলে এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। যদি তাই হয় তাহলে আমি বলবো যে মার্কেট এই জায়গা থেকে বেশ কিছু ঘোরাফেরা করে হয়তো মার্কেট আবার নিচের দিকে টান দিতে পারে। তবে আমি যেটা বলছি এটাই যে হবে এমন কোনো বিষয় না। আপনারা বুঝতে পারেন যারা মোটামুটি একটু এক্সপার্ট আছেন বা এখানে যথেষ্ট এক্সপিরিয়েন্স আপনাদের আছে যে বিষয়গুলো আসলে ঘটবে, মানে আসলে প্র্যাকটিক্যাল মার্কেটে কি হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তার পরবর্তী কার্যক্রমের উপর ডিপেন্ড করে ঘটবে। জাস্ট আমি একটা সম্ভাবনা আপনাদের সাথে আলোচনা করলাম। যদি সারা বিশ্বের বিষয়গুলো আবার অন্য কোনো ঘটনা ঘটে, যেই ঘটনার কারণে ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনার ভিতরে আরও কোনো পরিবর্তন আসে, পরিবর্তন আসার পরে সে নতুন করে কোনো ডিসিশন নিতে যায়, যেই ডিসিশনের কারণে ডলারের পরে আরও ব্যাপকভাবে আপনার বিভিন্ন প্রভাব পড়তে থাকে, তাহলে সেটা হলো ভিন্ন কেস। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার, বেশ কিছু কথা বললাম বা আপনাদের প্রতিটা ভিডিওতেই চেষ্টা করি আমি যারা সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে কিছু একটা আইডিয়া দেওয়ার জন্য, বিশেষ করে নতুন যারা রয়েছেন যারা মার্কেট নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতে সময় পান না, তাদের জন্য জাস্ট আমি একটু ঘাটাঘাটি করে জাস্ট একটু আইডিয়া মাত্র দিই যাতে আপনাদের ট্রেড করার জন্য সহজ হয়। তো এখন মার্কেট বর্তমানে যেখানে রয়েছে তাহলে এই জায়গা থেকে মার্কেটের আপনার সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল কি হতে পারে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি সম্মানিত ভিউয়ার। সেই ক্ষেত্রে দেখেন মার্কেট বর্তমানে যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি মার্কেটের আমি সাপোর্ট লেভেল নিয়ে কথা বলি তাহলে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে বর্তমান জায়গা থেকে। ফার্স্ট সাপোর্ট লেভেলটা হলো আপনারা জানেন যে 1296 মার্কেট ক্লোজ হয়েছে। ঠিক এই জায়গা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেলটা হতে পারে 1200 লেভেলে। 1200 লেভেলে মার্কেটের জন্য এখান থেকে ফার্স্ট সাপোর্ট লেভেলটা হতে পারে। যদি 1200 লেভেলে ফার্স্ট সাপোর্ট লেভেলে জায়গা থেকে হয়, 1200 লেভেলে যদি ফার্স্ট সাপোর্ট লেভেলটা হয়, জাস্ট এই পয়েন্টে এসে ফার্স্ট সাপোর্ট লেভেলটা মার্কেটের জন্য হতে পারে। তবে এর ভেতর দিয়ে হয়তো হালকা পাতলা ঘোরাঘুরি করতে পারে। তো যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে নেমে যায় বা পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যে সাপোর্ট লেভেলটা রয়েছে সেই সাপোর্ট লেভেলটা রয়েছে বিশেষ করে 1130 বা 40, এই জায়গাটা মোটামুটি একটা সাপোর্ট রয়েছে। যদি ওই সাপোর্টটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেই লেভেলটা রয়েছে বিশেষ করে 1000 বা 1010, 15, 20, এই জায়গাটা হলো মার্কেটের জন্য তার পরবর্তী সাপোর্ট। তো এই যে সাপোর্টের আপনারা জানেন যে বর্তমান অবস্থা ইউএসডি মার্কেট কিন্তু খুব একটা শান্ত মার্কেট। এই মার্কেটে অত বেশি মুভমেন্ট হওয়ার কথা ছিল না, বিগত দিনে আমরা এগুলো দেখতে পাইনি। কিন্তু ইদানিং বিভিন্ন ঘটনা ঘটার কারণে আপনারা হয়তো দেখতে পেয়েছেন বা লক্ষ্য করেছেন যে ইউএসডি মার্কেটটাও কিন্তু অস্বাভাবিক মুভমেন্ট, মানে মাঝে মধ্যে
করে থাকে। তো এই যে বিষয়গুলো ঘটছে এই কারণেই কিন্তু আমাদের একটু কেয়ারফুললি এবং যথেষ্ট বেকআপ নিয়ে আমাদের ট্রেড করতে হবে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এখন আমি বলবো মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলের কথা, যে মার্কেট বর্তমানে যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি আমি ফার্স্ট রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্সটা হতে পারে মার্কেটের জন্য বিশেষ করে 1400 বা 1410-15 এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা সাইডওয়ে অবস্থা রয়েছে, এই সাইডওয়ে অবস্থার ভিতর দিয়ে কিন্তু মার্কেট মোটামুটি কিছুটা ঘোরাফা করতে পারে। কিন্তু যদি আমি একটু স্ট্রং রেজিস্ট্যান্সের কথা বলি, তাহলে যেটা বললাম যে 1400 আপনার বা 1410, 15, 20 এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল বর্তমান অবস্থা থেকে। যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বিশেষ করে 1470 বা 80 এই যে জায়গাটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল, এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে মার্কেটের জন্য বিশেষ করে 1600। তো এই যে ফার্স্ট লেভেলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই লেভেলগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, যেটা আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, যে মার্কেটে আপনাকে যথেষ্ট পরিমাণ বেকআপ রেখে আপনাদেরকে কাজ করতে হবে। কেন? আমরা মাঝে মাঝে দেখে থাকি, দেখেন এই যে এই জায়গাটার কথা যদি আমি বলি, দেখেন এই জায়গায় কিন্তু মার্কেট গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই যে বড় ধরনের নিউজের কারণে মার্কেট কিন্তু রানিং ক্যান্ডেলের ভিতরেও হঠাৎ করে গ্যাপ দিয়ে ফেলে। ঠিক আছে, এই যে ঘটনাগুলো ঘটে, দেখেন এই যে এখানে একটা গ্যাপ দিয়েছে, এই গ্যাপ দিয়ে কিন্তু ওপেন হয়েছে। ঠিক আছে, এই ওপেনটা বিশেষ করে আপডেট হতে পারে। আবার অনেক সময় ইদানিং যেটা দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যেত না, ইদানিং যেটা দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু রানিং অবস্থায় কিন্তু অনেক সময় গ্যাপ দিয়ে ফেলে। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এইটার কারণেই কিন্তু আপনাদেরকে রাখতে হবে, ব্যাকআপ রাখতে হবে। আপনারা যদি ধরে নেন ব্রোকারের দোষ বলেন, ক্যান্ডেলের দোষ বলেন, সিস্টেমের দোষ বলেন, নেটওয়ার্কের দোষ বলেন, ভাই আসলে কথা হলো যে দোষেই আপনারা বলেন, ব্যালেন্সটা কিন্তু আপনার, চলে গেলে আপনার যাবে। ঠিক আছে, সুতরাং আমরা এত দোষ না খুঁজে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য যে বিষয়টা দরকার, এই বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি দেখি, তাহলে দেখা যাবে যে আমরা নিজেরা টিকে থাকতে পারবো। হ্যাঁ, দোষ দুটি এদিক সেদিক অনেক কিছুই অনেকভাবে থাকতে পারে, সেটা ভিন্ন কেস। কিন্তু আমি যদি আরেকজনের উপরে দোষ চাপিয়ে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমার পথ হয়ে যাবে, আপনার বাধাগ্রস্ত হব। এই জন্য আমি চিন্তা করব যে আমি যেখানে যত দোষ থাকুক তার ভিতরে আমি যাতে আটকা পড়ে না যাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো বিষয়গুলোকে ভালোভাবে জেনে বুঝে তারপরে ভালো কিছু ব্যাকআপ রেখে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে এই মার্কেটে ট্রেড করার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।